হ্যালো এভরিওয়ান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং টাস্ক টু আমি আপনাদেরকে লিখে লিখে দেখাবো, এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আইডিয়া জেনারেশন থেকে শুরু করে একটা এসে একদম কনক্লুশন পর্যন্ত কিভাবে লিখতে হয়, নট অনলি দ্যাট বাট অলসো আপনি কিভাবে প্রপার গ্রামার স্ট্রাকচারস ইউজ করবেন, কিভাবে ভালো ভালো ভোকাবুলারি ইউজ করবেন, ইনডিড একটা রাইটিং এর স্ক্রিপ্ট কিভাবে আপনি ফিল আপ করবেন তার A to Z আমি ডিটেলসে ব্রেকডাউন করে দেখাবো। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। তো একদম ফার্স্টে আমরা রাইটিং টাস্কের যে শিটটা আছে আমরা সেটা ফিল আপ করে ফেলি। তো ক্যান্ডিডেট নেম এখানে থাকবে, এবং ক্যান্ডিডেট নেমটা আপনাকে ক্যাপিটাল লেটারে লিখে ফেলতে হবে। আমি আমার নামটা লিখে ফেলছি, দিলদার আহমেদ আকিল। তারপর ক্যান্ডিডেট নাম্বার, এটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। আমি আপাতত আন্দাজি কিছু একটা লিখে ফেলি, 1 2 3 4 5 6। তারপর সেন্টার নাম্বার, সে ফর ইনস্ট্যান্স সেন্টার নাম্বার হচ্ছে BD 001। তারপর আমি যদি একাডেমিক এক্সাম দিয়ে থাকি, আমি এই একাডেমিকের যে বক্সটা আছে সেটাকে শেড করব। শেড করা মানে হচ্ছে এই বক্সটা ভরাট করে ফেলা। ফাইন, ভরাট করা শেষ। তারপর হচ্ছে টেস্ট ডেট। সো আজকে ফেব্রুয়ারির 18 তারিখে আমি বসে এই ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনটাই দিয়ে দিলাম, অ্যান্ড দ্য ইয়ার ইজ 2025। আর এই যে অংশ শীট এত অফ এত, এখানে আপনার আপাতত নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আপনি যদি এক্সট্রা কোনো শীট নেন তখন এটা আপনাকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ এটা ফিল আপ করার প্রয়োজন নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ক্যান্ডিডেটরা মিস করে ফেলেন সেটা হলো ঠিক তার পরের পেজে আবার কিন্তু আপনাকে ক্যান্ডিডেট নাম্বারটা লিখতে হবে। সো অফকোর্স এটা ভালো করে খেয়াল করে লিখে ফেলবেন। ফাইন, এখন আমরা আমাদের এসেটা পড়ব। আমাদের এসে হচ্ছে, ইন মেনি প্রফেশনাল স্পোর্টস there's an increase in the number of athletes using banned substances। অর্থাৎ বর্তমানে অ্যাথলিটদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কি রকম অ্যাথলিটদের সংখ্যা বাড়ছে? যারা ব্যান্ড সাবস্টেন্স গুলো ইউজ করছে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ব্যান্ড সাবস্টেন্স মানে হচ্ছে স্টেরয়েড, ড্রাগস, এগুলো। তো তারা এগুলো ইউজ কেন করছে? টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, খুবই ইম্পর্টেন্ট কথা। তারা তাদের পারফরমেন্স ইমপ্রুভ করাতে চাচ্ছে, এজন্যই তারা এরকম ব্যান্ড সাবস্টেন্স গুলো ইউজ করছে। হোয়াট আর দ্য কজেস অফ দ্য ফেনোমেনন অ্যান্ড হোয়াট আর সাম অফ দ্য পসিবল সলিউশনস? তো আমাদের এখানে কজ জানতে চাচ্ছে এবং সলিউশনস গুলো জানতে চাচ্ছে। স্ট্রাকচারের দিকে আপাতত দেখার দরকার নেই, যেহেতু এটা একটা কজ সলিউশন এসে। সো ফার্স্টে আমরা আইডিয়া জেনারেশন করে ফেলবো। মনে রাখবেন, আমরা দুইটা কজ নিব এবং দুইটা সলিউশনস দিব। এর চাইতে কমও না, এর চাইতে বেশিও না। আমাদের দুইটা কজের একটা কজ হতে পারে যে কম্পিটিশন সম্ভবত অনেক কঠিন, এজন্যই অ্যাথলিটরা চিটিং করার জন্য তারা এ সকল সাবস্টেন্স ইউজ করে। তো আমরা বলতে পারি যে স্টিফ কম্পিটিশন বা হার্ড কম্পিটিশন, স্টিফ মানেও কঠিন, হার্ড মানেও কঠিন। একটা রিজন আমরা পেয়ে গেলাম। আমাদের সেকেন্ড আরেকটা কজ হতে পারে যে হয়তোবা যে সিস্টেম আছে সেটা অত বেশি স্ট্রিক্ট না। তো স্ট্রিক্ট না হবার ফলে দেখা যায় যে সিস্টেমের মধ্যে প্লেয়াররা চিটিং করে বের হয়ে চলে যাচ্ছে, অ্যান্ড সিস্টেম তাদেরকে ধরছে না। সো আরেকটা রিজন হতে পারে ল্যাক অফ স্ট্রিক্টনেস। এখন আমাদের দুইটা সলিউশন দরকার। তো একটা সলিউশন হতে পারে যে যারা এ সকল আইন ভঙ্গ করছে তাদেরকে আমরা পানিশমেন্ট দিব। পানিশমেন্ট। সেকেন্ড আরেকটা সলিউশন হতে পারে, আমাদের যেহেতু স্ট্রিক্টনেস নাই, সো আমরা স্ট্রিক্টনেস নিয়ে আসবো। এর জন্য আমরা আমাদের যে টেস্টিং ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে আপগ্রেড করতে পারি। আপগ্রেডিং টেস্টিং ইকুইপমেন্টস। ব্যাস, আমাদের আইডিয়া জেনারেশনের পর্বটুকু। এখন
আমরা স্ট্রাকচারটা দেখবো অ্যান্ড স্ট্রাকচার অনুযায়ী লেখা স্টার্ট করব, তাহলে দেখা যাবে খুব সিম্পলি একটা কস্ট সলিউশন এসে আমরা দাঁড় করায় ফেলতে পারছি। সো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের প্রথম কাজ হবে প্যারাফ্রেজিং দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে আমাদের প্রশ্নের আগের পর্যন্ত অংশটুকু। তো স্টেটমেন্টের মধ্যে আমরা অলরেডি আন্ডারলাইন করছি, আমাদের খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস স্টেটমেন্ট থেকে আমরা বের করে আনতে পারছি। একটা হচ্ছে অ্যাথলিটরা ব্যান্ড সাবস্টেন্স ইউজ করতেছে। কেন ইউজ করছে তারা? কারণ তারা তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে চায়। সো ব্যান্ড সাবস্টেন্স ইউজ করা এবং পারফরমেন্স ইমপ্রুভ করা, এই দুইটা জিনিস যদি আমি সুন্দর মতো নিজের ভাষাতে লিখে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমার খুব সুন্দর একটা প্যারাফ্রেজ হয়ে যাবে। সো চলেন তাহলে আমরা লেখা স্টার্ট করি। In many professional sports, এই যে তারা এরকম ব্যান্ড সাবস্টেন্স যেগুলো ইউজ করছেন, এগুলো খুব কমন হয়ে গেছে, সো আমি সেটা লিখতে চাই। ইট ইজ বিকামিং কমন প্লেস। কমন প্লেস মানে ব্যাপারটা খুব কমন হয়ে গেছে। ফর অ্যাথলিটস, তারা এই সকল ব্যান্ড সাবস্টেন্স গুলোকে অ্যাবিউজ করছে, অপব্যবহার করছে। অ্যাথলিটস টু অ্যাবিউজ প্রহিবিটেড সাবস্টেন্সেস। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি দেখাবো। আমাদের কোশ্চেনের মধ্যে লেখা ছিল ব্যান্ড সাবস্টেন্সেস, কিন্তু আমরা এখানে লিখেছি প্রহিবিটেড সাবস্টেন্সেস, একটা ডি বাদ পড়ছে। সো এই যে ব্যান্ডের জায়গাতে আপনি প্রহিবিটেডটা ইউজ করছেন, এটাই কিন্তু প্যারাফ্রেজ করা। তারা কেন এটা ইউজ করতে চায়? কারণ তারা তাদের পারফরমেন্সটা ইমপ্রুভ ঘটাতে চায়। টু ইমপ্রুভের জায়গাতে আমি বুস্ট লিখে ফেলতে পারি, টু বুস্ট দেয়ার ওভারঅল পারফরমেন্স। ফাইন। এখন আবার আমরা একটু স্ট্রাকচারের মধ্যে ফেরত আসি। আমাদের স্ট্রাকচারের মধ্যে বলা হচ্ছে স্টেটিং টু কজেস এন্ড টু সলিউশনস। স্টেট করা মানে হচ্ছে আপনি কেবলমাত্র কজের নামগুলো বলবেন, যে ভাই আমার কজ হচ্ছে এ অ্যান্ড বি, আমার সলিউশনস গুলো হচ্ছে এক্স এন্ড ওয়াই। আপনি এখানে ভুলেও এক্সপ্লেন করতে যাবেন না, এক্সপ্লেনেশনের জন্য কিন্তু আমাদের কাছে বডি প্যারাগ্রাফ আছে। আমরা এখানে কেবলমাত্র নামগুলো নিব। সো আমাদের দুইটা কজের নাম লিখে ফেলবো, একটা কজ হচ্ছে স্টিফ কম্পিটিশন আর একটা হচ্ছে ল্যাক অফ স্ট্রিক্টনেস। আই উইল ডিসকাস হাউ স্টিফ কম্পিটিশন অ্যান্ড টেস্টিং সিস্টেমটা ভালো না, তো আমরা এটাকে লিখতে পারি ল্যাক্স টেস্টিং সিস্টেমস। ল্যাক্স খুবই ভালো ভোক্যাব, ল্যাক্স মানে হচ্ছে শিথিল, অর্থাৎ ভালো না আর কি। Lax testing systems are the main causes of this problem. Main causes of this problem. And এখন আমাকে দুইটা সলিউশন বলতে হবে। আমার একটা সলিউশন হচ্ছে পানিশমেন্টস দেওয়া, সো আমি এটা ফার্স্টে লিখে ফেলবো। The most suitable solutions are
একটা হচ্ছে পানিশমেন্ট দেওয়া, আর ইম্পোজিং হেভিয়ার পানিশমেন্টস। হেভিয়ার পানিশমেন্টসটা আমরা কাকে দিব? অন ভায়োলেটরস। অ্যান্ড আমাদের সেকেন্ড যে সলিউশনটা, সেকেন্ড সলিউশনটা হচ্ছে টেস্টিং ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা আপগ্রেড করব। আপগ্রেডের একটা ভালো ভোকাবুলারি বা সিনোনিম হতে পারে রিভ্যাম্প। রিভ্যাম্প মানে পুনঃসংস্কার করা বা পুনর্গঠন করা। অ্যান্ড রিভ্যাম্পিং টেস্টিং ফ্যাসিলিটিস। ব্যাস, হয়ে গেল আমাদের একটা ব্যান্ড 8 লেভেলের ইন্ট্রোডাকশন। এখন এই যে ইন্ট্রোডাকশনটা আমরা লিখে ফেললাম, এই ইন্ট্রোডাকশনটার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 লেখা। আমরা বডি প্যারাগ্রাফ 1 এর এখন স্ট্রাকচারটা একটু দেখি। আমাদের বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে এক্সপ্লেইনিং ফার্স্ট কজ ইউজিং 2 to 3 সেন্টেন্সেস, অর্থাৎ প্রথম যে কজটা সেটাকে আমরা জাস্ট 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে এক্সপ্লেন করব। আমাদের প্রথম কজটা কি ছিল? স্টিফ কম্পিটিশন, অর্থাৎ অনেক টাফ একটা কম্পিটিশন। সো চলেন আমরা এটাকে ফার্স্ট এক্সপ্লেন করে ফেলি। এবং আপনি যখন একটা প্যারাগ্রাফের পরে আরেকটা প্যারাগ্রাফে যাবেন, মাঝখানে কিন্তু একটা লাইন অফকোর্স গ্যাপ দিবেন। আমি কিন্তু ঠিক এর পরের লাইন থেকে লিখবো না, আমি একটা লাইন গ্যাপ দিয়ে তারপর থেকে লিখবো। দ্য মেইন কজ অফ দিস প্রবলেম, দ্য মেইন কজ অফ দিস প্রবলেম ইজ দ্য। আচ্ছা, এখানে আমি আমার যে প্যারাফ্রেজিং স্কিল সেটাকে কাজে লাগাতে চাই। আমি ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছিলাম স্টিফ কম্পিটিশন। আমি আবারও যদি স্টিফ কম্পিটিশন লিখি তাহলে বোঝা যাবে যে আমার কাছে হয়তো বা ভালো ভোকাবুলারির স্টক নাই, বাট আমি হচ্ছে টিচারের কাছে দেখাইতে চাই আমার কাছে ভালো ভোকাবের স্টক আছে। অ্যান্ড ফর দ্যাট পারপাস স্টিফ কম্পিটিশনের জায়গাতে আমি অন্য কিছু লিখতে চাই। স্টিফ মানে হচ্ছে অনেক কঠিন, আমি এখানে ফিয়ার্স ইউজ করতে পারি। ফিয়ার্স খুবই ভালো ভোকাবুলারি, বানানটা একটু খেয়াল করবেন ফিয়ার্সের। fierce competition that exists in any sports. ওকে, সো প্রথম কজের জন্য আমার একটা সেন্টেন্স লেখা শেষ। আমি এই কজের জন্য আর জাস্ট একটা মাত্র সেন্টেন্স লিখব। এখন আমি বলতে চাই যে এই স্টিফ কম্পিটিশন বা এই ফিয়ার্স কম্পিটিশনের জন্য কেন অ্যাথলিটরা এরকম ব্যান্ড সাবস্টেন্স নিচ্ছে। কারণ তারা অন্যদের থেকে এগিয়ে থাকতে চায়, অন্যদের থেকে কম্পিটিশনে কিছুটা বেশি অ্যাডভান্টেজ পেতে চায়। সো এই কথাগুলো আমি আমার আর একটা সেন্টেন্সের মধ্যেই লিখে ফেলবো। রাইটিং টাস্ক 2 ইজ ভেরি ইজিয়ার যদি আপনি একটা স্ট্রাকচার বুঝেন, একটা ফরম্যাট যদি বুঝেন। ইন আদার ওয়ার্ডস, একটা ভালো লিঙ্কার আমি ইউজ করলাম। Many professional athletes feel that, তারা মনে করে যে they have to take substances, তাদের এরকম সাবস্টেন্স নেওয়া উচিত। কি ধরনের সাবস্টেন্স তারা নিয়ে থাকে? নর্মালি স্টিরয়েডস নিয়ে থাকে, আমরা এটার নাম জানি। সো আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি লাইক স্টিরয়েডস। কেন নেয় তারা? কারণ তারা অ্যাডভান্টেজ পেতে চায় অন্য প্লেয়ারদের তুলনায়। স্টেরয়েডস 2
give themselves an advantage over other strong opponents. শেষ। আমার প্রথম কজটা এক্সপ্লেন করা শেষ। আমি জাস্ট দুইটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্লেন করছি। এখন আমি আমার সেকেন্ড কজটার মধ্যে চলে আসব। আমরা আরেকবার ইন্ট্রোডাকশনের দিকে তাকাই। আমাদের সেকেন্ড কজ হচ্ছে ল্যাক্স টেস্টিং সিস্টেমস, অর্থাৎ টেস্টিং এর জন্য যে জিনিসপাতি আছে সেগুলো অত বেশি ভালো না। Another reason is the lack of strictness. অ্যাগেইন আমি আমার হচ্ছে ভোকাবুলারি স্কিলটা দেখাতে চাচ্ছি। আমি ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছিলাম ল্যাক্স টেস্টিং সিস্টেমস। সেম জিনিসটা যদি আমি আবারও লিখি তাহলে তো সেম ওয়ার্ডগুলো রিপিটেশন হচ্ছে, বাট আমি সেই জিনিসটা অ্যাভয়েড করতে যাচ্ছি। এই জন্য আমি ল্যাক অফ স্ট্রিক্টনেস এবার লিখলাম। কোথায় ল্যাক অফ স্ট্রিক্টনেস কাজ করে? টেস্টিং প্রসিডিউরের মধ্যে। ইন টেস্টিং প্রসিডিউরস। আচ্ছা, এই যে স্ট্রিক্টনেস কাজ করে না, এর ফলে আলটিমেটলি কি হয় আমি সেটা নিয়ে যদি একটু ভাবি। স্ট্রিক্টনেস যখন কাজ করে না, তখন কেউ যদি চিটিংও করে, তারপরে দেখা যায় সে নির্দোষভাবে বের হয়ে চলে যাচ্ছে, তাকে কেউ ধরতে পারছে না। So, আমরা সেই জিনিসটাকে একটা সেন্টেন্সের মধ্যে বলতে চাই। মেনি অ্যাথলিটস হু টেক অ্যাডভান্টেজ কিসের অ্যাডভান্টেজ তারা নিয়ে থাকে? ব্যান্ড সাবস্টেন্স গুলো ইউজ করার মাধ্যমে তারা অ্যাডভান্টেজ নেয়। So, আমরা সেটা বলবো টেক অ্যাডভান্টেজ অফ ব্যান্ড substances can still get off scot free. স্কট ফ্রি মানে হচ্ছে নির্দোষভাবে, তারা নির্দোষভাবে বের হয়ে চলে যেতে পারে। কেন এভাবে নির্দোষভাবে তারা বের হয়ে চলে যেতে পারে? ওয়িং টু, ওয়িং টু আমরা আসলে বিকজ অফ এর পরিবর্তে ইউজ করে থাকি। কোনো কারণ বোঝানোর জন্য আমরা ওয়িং টুটা ইউজ করে থাকি। ওয়িং টু দ্য হোলস ইন টেস্টিং সিস্টেম। ফাইন। এখন দুইটা সেন্টেন্স আমাদের লেখা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন এই একটা কজ নিয়ে একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল দেবার জন্য একটা খুবই ভালো লিঙ্কার হচ্ছে ফর এক্সাম্পল। তো আপনারা চেষ্টা করবেন ভালো এক্সাম্পল দেওয়ার। ভালো এক্সাম্পল বলতে যদি পসিবল হয় ডেটা ড্রিভেন এক্সাম্পল আপনারা দিতে পারেন। আর একান্ত যদি আপনারা ডেটা ড্রিভেন এক্সাম্পল দিতে না পারেন তাহলে চেষ্টা করবেন কিছু জেনারেলাইজড এক্সাম্পল দেবার। তো আমার কাছে একটা অথেন্টিক এক্সাম্পল আছে, এজন্য আমি সেই এক্সাম্পলটা দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল, a high profile mixed martial artist তার নাম ছিল named জন, who is notorious। notorious মানে হচ্ছে কুখ্যাত। ফেমাস মানে বিখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত, এটার অপোজিট। ফর
using পিইডি। পিইডি মানে হচ্ছে পারফরম্যান্স এনহ্যান্সিং ড্রাগস। আপনারা দেখবেন যে কিছু বডি বিল্ডাররা অনেক বেশি মাসল বানায় ফেলে। হিউম্যানলি এত মাসল বানানো পসিবল না, কিন্তু আপনি যদি বডির মধ্যে পিইডি নেন এবং তখন যদি আপনি অনেক বেশি জিমে যান, অনেক বেশি প্রোটিন খান, তখন আপনার পক্ষে এরকম হিউজ অ্যামাউন্ট অফ মাসল বানানো পসিবল। তবে অফকোর্স এগুলোর খুবই খারাপ ইমপ্লিকেশনস আছে, অ্যান্ড ফর দ্যাট পারপাস আপনারা কেউ এগুলোর মধ্যে জড়াবেন না। তো সে ডেসক্রাইব করেছিল, described that how easy it was to get away with cheating। মানে সে এরকম ড্রাগস ইউজ করতো এবং সে বলতেছিল যে চিটিং করে পার পেয়ে যাওয়াটা খুবই ইজি। এবং এটা সে একটা ইন্টারভিউ এর মধ্যে বলেছিল 2015 সালের দিকে। So আমরা সেই ইনফরমেশনটুকু এখানে ইনক্লুড করে দিতে চাই। In an interview in 2015, শেষ আমাদের একটা বডি প্যারাগ্রাফ লিখে ফেলা। সো একটা বডি প্যারাগ্রাফের মধ্যে আপনি দুইটা কজ লিখছেন এবং একটা কজের জন্য দুইটা সেন্টেন্স, আরেকটা কজের জন্য মাত্র তিনটা সেন্টেন্স লিখছেন। আপনি যদি আপনার ব্রেনকে বলেন যে আয় হ্যাঁ আমাকে 270-80টা ওয়ার্ড লিখতে হবে, তাহলে আপনার ব্রেন প্রেসার খাবে। এই জন্য আপনি যেটা করতে পারেন যে বড় জিনিসকে ছোট 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 ব্রেকডাউন করে ফেলবেন। আপনি আপনার ব্রেনকে বলবেন আমি একটা কজের জন্য মাত্র দুইটা সেন্টেন্স লিখবো, আর একটা কজের জন্য মাত্র তিনটা সেন্টেন্স লিখবো, একইভাবে একটা সলিউশনের জন্য মাত্র দুইটা সেন্টেন্স লিখবো। আপনার ব্রেন যখন বুঝবে যে ওকে ফাইন আমাকে মাত্র দুইটা সেন্টেন্স লিখতে হচ্ছে, তখন তার জন্য প্রসেস করা উড বি ভেরি ইজিয়ার। অ্যান্ড দিস ওয়ে আপনি একটা ভালো ব্যান্ড স্কোরের দিকে আগাতে পারবেন, কজ আমাদের ব্রেইন বায়োলজিটা হচ্ছে কাইন্ড অফ এরকম। ব্রেইন যখন কম প্রেশার ফিল করে সে তখন ভালো পারফরমেন্স করে। ওকে ফাইন। তো আমাদের যেহেতু আরেকটা প্যারাগ্রাফ লেখা শেষ, আমরা আরেকটা লাইন স্কিপ করব, এই লাইন স্কিপ করব এবং এই লাইন থেকে লেখা শুরু করতে পারতাম, কিন্তু আমরা এই লাইন থেকে লেখা শুরু করব না, আমরা ঠিক তার পরের পেজের পরের লাইন থেকে স্টার্ট করতে পারি। এখন আমাদের কাজ হবে সলিউশনস গুলো বলা। তাহলে আমরা লেখা শুরু করি। ভায়াবল, ভায়াবল মানে হচ্ছে কার্যকরী, সলিউশন ইজ টু। এখন আমরা একটু খেয়াল করে দেখব যে আমাদের সলিউশন গুলো কি কি আছে। একটা সলিউশন হচ্ছে ইম্পোজিং হেভিয়ার পানিশমেন্টস, অর্থাৎ যারা ভায়োলেট করতেছে তাদেরকে আমরা বেশ ভালো রকম ভাবে শাস্তি দিব। ইজ টু heavily punish law breakers। ফাইন। এই যে আমি একটা সলিউশনের কথা বলে ফেললাম, এই সলিউশনকে আমি জাস্ট আর একটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্লেন করব। এর বেশি আমি সেন্টেন্স এখানে খরচ করতে রাজি না। ইফ স্পোর্টস ক্লাব অ্যান্ড এস্টাবলিশমেন্টস রেইজ দ্য ফাইন। এখন একটা বিষয় একটু লজিক খাটান। যদি লিওনেল মেসি কোনো দোষ করে, আপনি তো নিশ্চয়ই ওকে জেলের মধ্যে এনে পিটাইতে পারবেন না, ডিম থেরাপি দিতে পারবেন না। আপনি এরকম প্লেয়ার্সদের ক্ষেত্রে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এদের ক্ষেত্রে আপনি কেমনে পানিশ করতে পারেন? আপনি সিম্পলি তাদেরকে জরিমানা করবেন বেশি টাকা। So আমরা ওই কথাটাই বললাম যে রেইজ দ্য ফাইন, অর্থাৎ আগে হয়তো 1 কোটি টাকা জরিমানা করতাম, এখন 10 কোটি টাকা জরিমানা করব। বিষয়টা এরকম। রেইজ দ্য ফাইন ফর ইউজিং ব্যান্ড সাবস্টেন্সেস।
তো আমরা যদি এরকম ফাইন রেস করে ফেলি তাহলে কি হবে, যে প্লেয়াররা দ্বিতীয়বার ভাববে এরকম খারাপ কাজ করার আগে। Many athletes will think twice before making attempt to cheat. খুবই সিম্পল, আমি ফার্স্ট সেন্টেন্সটার মধ্যে বলছি যে কিভাবে পানিশ করতে হবে, এবং সেকেন্ডটাতে বললাম যে পানিশ করলে তারা আর দ্বিতীয়বার চিট করার আগে ভাববে। ওকে, এখন আমি আমার সেকেন্ড সলিউশনটা দিতে চাই। ইন্ট্রোডাকশনে আবার চলে যাব এবং আমাদের সেকেন্ড সলিউশনটা দেখে ফেলি। আমাদের সেকেন্ড সলিউশন হচ্ছে রিভ্যাম্পিং টেস্টিং ফ্যাসিলিটিস। অর্থাৎ আমাদের টেস্টিং ফ্যাসিলিটি যেটা, সেটাকে পুনর্গঠন করতে হবে অথবা পুনঃসংস্কার করতে হবে। So আমরা সেই কথাগুলো এখন লিখব। Another way to deal with this issue is to, আমি ওইখানে লিখছিলাম রিভ্যাম্পিং, এখানে আছে আমি আপগ্রেড লিখব, is to upgrade testing amenities. অ্যামেনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা। Fine. এখন আমি যদি এই টেস্টিং অ্যামেনিটিসকে যদি আপগ্রেড করি, এর ফলে কি হবে? এর ফলে দেখা যাবে আমাদের টেস্টিং এর যে রেজাল্ট গুলো, সেগুলো বেশ ভালো ভালো রেজাল্ট আসতেছে। যেমন একটা টাইমে বাংলাদেশে হয়তো কি, যে আপনি ধরেন দুইটা ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনার ব্লাড টেস্ট করতেন, একটাতে দেখা যেত হিমোগ্লোবিনের পরিমাণ এত, আরেকটাতে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক ডিফারেন্স আসতেছে। সো টেস্টিং ফ্যাসিলিটি যদি অনেক ভালো হয়ে যায়, তখন এরকম সমস্যা হবে না, আপনি খুব অ্যাকুরেট রেজাল্ট পাবেন। সো আমি এখানে এই কথাটাই বলতে চাই, আমরা যেহেতু টেস্টিং সিস্টেমকে ভালো করতেছি, অ্যান্ড ফর দ্যাট পারপাস আমরা যে রেজাল্টটা পাবো সেটাও হাইলি অ্যাকুরেট হবে। দিস উইল এরাডিকেট, এরাডিকেট মানে হচ্ছে নির্মূল করা, এরাডিকেট এনি হোলস এক্সিস্টিং ইন দ্য সিস্টেম। অর্থাৎ সিস্টেমের মধ্যে যদি কোনো ফাঁকফোকর থেকে থাকে তাহলে সেটা নির্মূল হবে এবং আমরা হাইলি অ্যাকুরেট রেজাল্ট পাবো। এন্ড এনশিওর দ্যাট দ্য টেস্ট রেজাল্ট ইজ হাইলি অ্যাকুরেট। ওকে, সো আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। ফর ইনস্ট্যান্স, আপনারা মনে হয় অনেকে বক্সিং টক্সিং দেখতে পারেন। তো ইউএফসি হচ্ছে কি, এক সময় তাদের বুঝতে পারলো যে তাদের ফাইটাররা এরকম পিইডি ইউজ করছে। তো তারা ভাবলো যে এদেরকে তো ধরতে হবে, অ্যান্ড ধরার জন্য তারা তাদের টেস্টিং ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলোকে আপগ্রেড করে ফেলছে। অ্যান্ড এর ফলে দেখা গেছে যে তাদের অনেক রেসলাররা কট খেয়ে গেছে। So আমরা ওই কথাটা এখানে বলবো। ফর ইনস্টেন্স, আফটার দ্য ইউএফসি had made major investments to provide their staff
উইথ, এই জিনিসটা একটু মনে রাখতে পারেন, খুব ভালো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। প্রোভাইডের পরে অলওয়েজ উইথ হবে। প্রোভাইড উইথ দ্য লেটেস্ট টেস্টিং ইকুইপমেন্ট। তো তারা যখন এরকম লেটেস্ট টেস্টিং ইকুইপমেন্ট নিয়ে আসার জন্য অনেক ভালো রকম ইনভেস্টমেন্ট করলো, এর ফলে দেখা গেছে তাদের ফাইটাররা ধরা খেয়ে গেছে। মেনি ফাইটার্স ইন দেয়ার অর্গানাইজেশন গট কট, ধরা খেয়ে গেল। দ্যাটস ইট। আমাদের এখন সেকেন্ড যে বডি প্যারাগ্রাফটা ছিল, অর্থাৎ সলিউশন যে দুইটা দেবার কথা ছিল, আমরা সেই দুইটা সলিউশন দিয়ে দিলাম এবং আমরা একটা এক্সাম্পলের সাথে ইনকর্পোরেট করে দিলাম। আমরা এখন একদম লাস্টের পর্যায়ে চলে আসছি। আমাদের কাজ হচ্ছে কনক্লুশনটা লেখা। সো কনক্লুশনের জন্য আমরা অলওয়েজ ইন কনক্লুশনটা দিয়ে স্টার্ট করব। এবং খুব ভালো করে খেয়াল করেন, আমরা এখানে আবার দুইটা কজ বলবো এবং দুইটা সলিউশন বলবো, কিন্তু কাউকেই এক্সপ্লেন করব না। এটা অনেকটা ইন্ট্রোডাকশনের মতনই কিন্তু হয়ে গেছে আবার। সো কনক্লুশন পার্টে আপনি অফকোর্স টিচারকে আরেকবার মনে করায় দিবেন যে হ্যাঁ, এগুলো এগুলো ছিল কজ আর এগুলো এগুলো ছিল সলিউশনস। সো চলেন আমরা তাহলে কনক্লুশনটা লিখে ফেলি। আমি আরেকটা প্যারাগ্রাফ যেহেতু লিখছি, সো একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখবো। ইন কনক্লুশন, স্ট্রং কম্পিটিশন এন্ড ineffective testing system are the main causes of this problem. ওকে, সলিউশনটা লেখার আগে আমি আপনাদেরকে খুব মজার একটা জিনিস দেখাই। ইন্ট্রোডাকশনে আসি একটু। দেখেন, একবার আমি আমার একটা কজকে বলছিলাম যে স্টিফ কম্পিটিশন। বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে আমি স্টিফ কম্পিটিশন লিখি না, আমি লিখেছি ফিয়ার্স কম্পিটিশন, চেঞ্জ করে লিখতেছি অলওয়েজ। অ্যান্ড কনক্লুশনের মধ্যে আমি লিখছি স্ট্রং কম্পিটিশন। আমি তিনবারে তিনটা জিনিস লিখলাম। একবার লিখলাম স্টিফ কম্পিটিশন, একবার ফিয়ার্স কম্পিটিশন, আরেকবার স্ট্রং কম্পিটিশন। এই যে সেম জিনিসকে আমি তিন জায়গাতে তিন রকম ভাবে প্যারাফ্রেজ করে লিখতেছি, এটা কিন্তু অফকোর্স টিচারের চোখে লাগবেই। এবং আপনি যে আপনার শব্দের যে সিনোনিমের যে স্টক আপনি বুঝাইতে পারতেছেন টিচারকে, এর ফলে কিন্তু আপনি অফকোর্স ভোক্যাব সেকশনে খুব ভালো একটা মার্ক পাবেন। তারপর আবার আমরা ইন্ট্রোডাকশন একটু ফেরত যাই। আমরা আরেকটা কজ লিখছিলাম লেক্স টেস্টিং সিস্টেমস। আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে লিখছিলাম ল্যাক অফ স্ট্রিক্টনেস, সেম জিনিসকে আমরা প্যারাফ্রেজ করে লিখছি। আর আমরা কনক্লুশনের মধ্যে এটাকে লিখতেছি ইনএফেক্টিভ টেস্টিং সিস্টেমস। আবারও তিন জায়গাতে লিখছি, তিন ভাবে লিখছি, তিন ধরনের শব্দ ইউজ করে আমরা লিখছি। সো এতেই বোঝা যায় যে আমরা খুব ভালো রকম একটা এসে কিন্তু লিখে ফেলতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা সলিউশনগুলো লিখে ফেলি। এন্ড দ্য মোস্ট সুইটেবল সলিউশনস are enforcing harsher punishments
অন violators এন্ড আমাদের আরেকটা সলিউশন ছিল রিভ্যাম্প করা বা আপগ্রেড করা টেস্টিং ফ্যাসিলিটিসকে। তো রিভ্যাম্প আমরা ইউজ করে ফেলছি, আপগ্রেডও ইউজ করে ফেলছি। আমরা আরেকটা সিনোনিম ইউজ করতে পারি, সেটা হচ্ছে রিফর্ম এন্ড রিফর্মিং টেস্টিং ফ্যাসিলিটিস। এই যে শেষ হয়ে গেল আমাদের একটা ব্যান্ড 8 লেভেলের এসে লেখা। তো আমি শেষ করার আগে জাস্ট আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। আপনারা টাস্ক 2কে কখনোই খুব একটা কঠিন জিনিস হিসাবে নেবেন না। ফার্স্টলি একটা ভালো ফরম্যাট দরকার, অ্যান্ড ভালো ফরম্যাটের জন্য আপনারা চাইলে কস সলিউশনের এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারেন, এটা খুবই ভালো একটা ফরম্যাট। আমরা ফার্স্টে আইডিয়াগুলো জেনারেট করে ফেলবো, দুইটা কজ নিব, দুইটা সলিউশন নিব, তারপরে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা প্যারাফ্রেজ করব এবং দুইটা কজ এবং দুইটা সলিউশনের কেবলমাত্র নামগুলো বলবো, কিন্তু এক্সপ্লেন করব না। বডি প্যারাগ্রাফ সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা। ফার্স্ট বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা প্রথম কজকে জাস্ট দুইটা সেন্টেন্স এক্সপ্লেন করেছি, আর সেকেন্ড কজকে তিনটা সেন্টেন্স এক্সপ্লেন করেছি। দুইটা বা তিনটা সেন্টেন্স তো লেখাই যায়। হ্যাঁ, আপনি যদি খুব ভালো গ্রামার পারেন, খুব ভালো ভোকাবুলারি স্টক যদি আপনার কাছে থাকে, দ্যাটস ভেরি গুড। বাট যদি নাও থাকে, আপনি চেষ্টা করবেন যে সাবলীল ভাষাতে লিখে যেতে। অনেক বেশি লিখে কিন্তু আপনি আইএলটিএস এর মধ্যে মার্ক উঠাইতে পারবেন না। আপনাকে এখানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি প্রাধান্য দিতে হবে। অ্যান্ড ফর দ্যাট পারপাস আপনার লেখাটা অনেক বেশি লেখা যাবে না। আপনি একটা কজের জন্য দুইটা সেন্টেন্স বা ম্যাক্সিমাম তিনটা সেন্টেন্স নেবেন, দ্যাটস ইট। সহজ করে লিখবেন, সুন্দর করে লিখবেন, দেখবেন যে ভালো মার্ক আসবে। বেশি লিখে কিন্তু লাভ নেই, কারণ এটা আমাদের স্কুল কলেজের তথাকথিত যে বাংলা খাতা পেজ দেখে মার্ক দেওয়া হয় ওইরকম কিন্তু না আইএলটিএস এক্সামটা। সিমিলারলি আমি একটা সলিউশনের জন্য দুইটা সেন্টেন্স, আরেকটা সলিউশনের জন্য তিনটা সেন্টেন্স নিছি, এবং প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিছি। নট নেসেসারি যে আমাকে দুইটা দুইটা করে এক্সাম্পল দিতে হবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব। কনক্লুশনটা হচ্ছে আসলে ইন্ট্রোডাকশনেরই একটা ছোট ভাই। আমরা ইন্ট্রোডাকশনেও হচ্ছে দুইটা কজ দুইটা সলিউশনের নাম নিছিলাম, আমরা কনক্লুশনের মধ্যেও জাস্ট নামগুলো নিব। সো এইভাবে যদি আপনি একটা কজ সলিউশন এসে লিখতে পারেন, আই ট্রুলি বিলিভ আপনি ব্যান্ড 8ও যদি না পান, অ্যাটলিস্ট ব্যান্ড 6.5 বা 7 খুব ভালো মতো নিয়ে আসতে পারবেন। আর কজ সলিউশন এসে কিন্তু আইএলটিএস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপস অফ কোয়েশ্চেন। সো এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আপনারা যদি ইন ফিউচার আরো কোনো এর উপরে অথবা রাইটিং টাস্ক 1-এর উপরে যদি ভিডিও চান, অথবা আইএলটিএস এর আদার যে সকল মডিউলস আছে সেগুলোর উপরে যদি কোনো ভিডিওস চান, আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে লিখে জানাইতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিওটুকু, এতটুকু পর্যন্ত থাকলো। অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।